আপনার দেখছেন হরর ওয়ার্ল্ড। আমার নাম সুজন। আমি ঢাকায় চাকরি করি, কিন্তু আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের এক প্রত্যন্ত এলাকায়। গল্পটা সেই গ্রামেরই, আমার নিজের চোখে দেখা। বিশ্বাস করো আর নাই করো, কিন্তু এই ঘটনা আমার জীবন থেকে মুছে যাবার নয়। তখন আমার বয়স ছিল ২৫ বছর। বাবা মারা যাওয়ার পর মা একাই গ্রামের বাড়িতে থাকতেন। প্রতি মাসে একবার যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু সেবার প্রায় ৩ মাস হয়ে গিয়েছিল, যাওয়া হয়নি। একদিন সন্ধ্যায় মায়ের ফোন এল। গলা শুনেই বুঝলাম কিছু একটা সমস্যা আছে। বাবা, তুই কবে আসবি? মা জিজ্ঞেস করলেন। কি হয়েছে মা? সব ঠিক আছে তো? মা একটু থেমে বললেন, কিছু না, শুধু তোকে একটু দেখতে ইচ্ছে করছে। আর পাশের বাড়ির করিম চাচা মারা গেছে গতকাল। তার মৃত্যুটা একটু অদ্ভুত। মায়ের গলায় যে ভয়ের আভাস পেলাম তা উপেক্ষা করতে পারলাম না। পরদিনই ছুটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। ময়মনসিংহ শহর থেকে আরও ২০ কিলোমিটার ভিতরে আমাদের গ্রাম। বাসে করে শহর পর্যন্ত গিয়ে সেখান থেকে একটা অটোরিকশায় উঠলাম। অটোরিকশার চালক জহির মিয়া আমাকে চিনতেন। পথে যেতে যেতে জিজ্ঞেস করলাম, জহির চাচা, করিম চাচার কি হয়েছিল শুনেছ? জহির মিয়া একটু গম্ভীর হয়ে বললেন, বাবা, ওই নিয়ে গ্রামে এখন নানা কথা। করিম মিয়া সেদিন সন্ধ্যায় মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। ফেরার পথে তার চিৎকার শুনতে পায় কয়েকজন। যখন ছুটে যায়, দেখে উনি রাস্তায় পড়ে আছেন, মুখ ফ্যাকাসে, চোখ কপালে উঠে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। ডাক্তার কি বললেন? হার্ট অ্যাটাক বলেছে। কিন্তু জহির মিয়া থামলেন। কিন্তু কি? করিম মিয়ার ২ হাতে নখের দাগ ছিল, যেন কেউ খুব শক্ত করে চেপে ধরেছে। আর মৃত্যুর আগে উনি বারবার বলছিলেন, ওরে বাঁচাও, ও আমাকে টানছে। ছাট আমাকে, কিন্তু ওখানে তো আর কেউ ছিল না। আমার গায়ে কাটা দিল। জহির মিয়া আবার বললেন, আর একটা কথা সুজন বাবা, আগামীকাল অমাবস্যা। গ্রামের বুড়োরা বলছে এই সময়ে ওই এলাকায় না যেতে। কোনো এলাকা? শ্মশান ঘাটের দিকে। তোমাদের বাড়ির পিছন দিকের পথটা তো ওই দিকেই যায়। করিম মিয়া সেই পথ দিয়েই ফিরছিলেন। বাড়ি পৌঁছে মাকে দেখলাম চিন্তিত মুখে বসে আছেন। আমাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাতের খাওয়ার পর মা বললেন, সুজন, তুই যতদিন আছিস সন্ধ্যার পর বাইরে যাবি না, আর পিছনের দরজা রাতে খুলবি না। কিন্তু মা, কি হয়েছে আসলে? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গত ২ সপ্তাহ ধরে রাতে অদ্ভুত শব্দ শুনি। মনে হয় কেউ যেন বাড়ির পিছনে ঘুরছে। মাঝরাতে কুকুরগুলো ভয়ানক চিৎকার করে, তারপর হঠাৎ থেমে যায়। করিম ভাইও ১ সপ্তাহ আগে বলেছিলেন একই কথা। সেই রাতে ঘুমোতে গিয়ে মনটা অস্থির লাগছিল। আমাদের বাড়িটা গ্রামের একটু ভিতরে, চারপাশে গাছপালা। পিছনে একটা পুরনো বাঁশঝাড়, তার ওপারেই শ্মশান ঘাটের পথ। রাত প্রায় ১২টা বাজতেই কুকুরের ডাক শুরু হল। প্রথমে মনে হল স্বাভাবিক, কিন্তু তারপর সেই ডাক এমন তীব্র হল যেন কুকুরগুলো প্রাণভয়ে চিৎকার করছে। তারপর হঠাৎ সব শব্দ বন্ধ। নিস্তব্ধতা এতটাই গভীর যে নিজের হৃদস্পন্দনও শুনতে পাচ্ছিলাম। ঠিক তখনই শুনলাম পায়ের শব্দ। কেউ যেন বাড়ির পিছনে হাঁটছে। খুব ধীর পায়ে, কিন্তু স্পষ্ট। মনে হল কেউ মাটিতে পা টেনে টেনে হাঁটছে। শব্দটা ক্রমশ কাছে আসছিল। আমি বিছানা থেকে উঠে জানালার কাছে গেলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ পিছনের দরজায় একটা আঁচড়ের শব্দ, যেন কেউ নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। ধীরে ধীরে, নিয়মিত ছন্দে। আমার রক্ত হিম হয়ে গেল। শব্দটা থামল না, চলতেই থাকল। তারপর একটা কণ্ঠস্বর শুনলাম, খুব ধীর কিন্তু স্পষ্ট, দরজা খোল। সেই রাতে আর ঘুম হয়নি। সকালে উঠে দেখলাম পিছনের দরজায় সত্যিই নখের দাগ। মা দেখে বললেন, হয়তো কোনো বেড়াল, কিন্তু তার গলায় নিশ্চয়তা ছিল না। সেই দাগগুলো খুব গভীর ছিল, আর অনেকগুলো সমান্তরাল রেখায়। দিনের বেলা গ্রামে ঘুরতে বের হলাম। করিম চাচার বাড়িতে গিয়ে শোক প্রকাশ করলাম। চাচির মুখ দেখে বুঝলাম উনি এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি। চাচির সাথে কথা বলতে বলতে জানতে পারলাম, করিম চাচা মারা যাওয়ার দিন বাড়ি ফেরার সময় ভয়ানক কিছু দেখেছিলেন। ও বলছিল, চাচি কাঁদতে কাঁদতে বললেন, রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়েছিল। সাদা শাড়ি পরা, মুখ ঢাকা চুলে। মেয়েটা ওকে ডাকল। ও যখন কাছে গেল, মেয়েটার মুখ দেখে কি
চাচি আর বলতে পারলেন না। আমি ভদ্রতার খাতিরে একটু বসলাম, তারপর বেরিয়ে এলাম। মনে মনে ভাবলাম, করিম চাচা হয়তো অসুস্থ ছিলেন, মতিভ্রম হয়েছিল। কিন্তু তাহলে আমাদের বাড়ির পিছনে রাতে ওই শব্দগুলো কিসের? গ্রামের চায়ের দোকানে বসলাম। সেখানে কয়েকজন বয়স্ক মানুষ আড্ডা দিচ্ছিলেন। আমাকে দেখে হাসান চাচা বললেন, সুজন এসেছিস? ভালো করেছিস। তোর মাকে একা রাখা ঠিক না এই সময়ে। কেন চাচা, কি হয়েছে? হাসান চাচা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তুই হয়তো জানিস না, আমাদের গ্রামের একটা পুরনো ইতিহাস আছে। বছর ৩০ আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল শ্মশান ঘাটের পাশের সেই বটগাছে, গলায় দড়ি দিয়ে। মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের আগের দিন বর পালিয়ে যায়। লজ্জা সইতে না পেরে মেয়েটা সেই কাজ করে। তো তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে ওই এলাকায় মেয়েটাকে দেখা যায়। সাদা শাড়ি পরা, চুল খোলা। যারা ওকে দেখেছে তাদের অবস্থা ভালো হয়নি। কেউ পাগল হয়ে গেছে, কেউ অসুস্থ হয়ে মারা গেছে। আমি হেসে বললাম, চাচা, এসব তো কুসংস্কার। হাসান চাচা গম্ভীর মুখে বললেন, কুসংস্কার বলতে পারিস, কিন্তু করিম মিয়া মারা যাওয়ার আগে যা বলে গেছে তা তো তুই শুনেছিস। আর আগামীকাল অমাবস্যা, রাতে বাইরে বের হবি না। বিকেলে বাড়ি ফিরে এসে দেখলাম মা উঠানে তুলসী গাছে পানি দিচ্ছেন। মাকে দেখে মনে হলো অনেক দুর্বল হয়ে গেছেন। রান্নার পর রাতে খেতে বসে মা বললেন, সুজন, আমি তোকে একটা কথা বলিনি। গত পূর্ণিমার রাতে আমি ওকে দেখেছি। কাকে? শ্মশান ঘাটের ওই মেয়েটাকে। আমি রাতে ঘুম থেকে উঠে পানি খেতে এসেছিলাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি বাঁশঝাড়ের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা কাপড় পরা, স্থির দাঁড়িয়ে আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গ্রামের কোনো মেয়ে, কিন্তু মাঝরাতে ওখানে কে দাঁড়িয়ে থাকবে? তারপর আমি দেখলাম মেয়েটা ভাসছে। মাটি থেকে পা উঁচুতে আস্তে আস্তে বাড়ির দিকে ভেসে আসছে। আমি ভয়ে দরজা বন্ধ করে ঘরে ঢুকে গেলাম। মায়ের মুখ দেখে বুঝলাম উনি মিথ্যে বলছেন না। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? নাকি বয়সের কারণে মায়ের চোখে ভুল দেখা হয়েছিল? রাতে শুয়ে অনেকক্ষণ ভাবলাম। যুক্তি বলছে এসব কিছুই না, কুসংস্কার। কিন্তু মন বলছে কিছু একটা ঠিক নেই। গ্রামে এত মানুষ একই কথা বলছে, সবাই কি ভুল দেখছে? রাত প্রায় ১১টা বাজতেই আবার শুরু হল কুকুরের ডাক, এবার আরও বেশি তীব্র। মনে হচ্ছিল যেন পুরো গ্রামের কুকুর একসাথে চিৎকার করছে। তারপর হঠাৎ নিস্তব্ধতা। এত গভীর নিস্তব্ধতা যে কানে একটা ভো ভো শব্দ হতে লাগল। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ পিছনের দরজার দিক থেকে একটা শব্দ এল। কেউ যেন দরজায় খুব আস্তে করে ধাক্কা দিচ্ছে। টক টক টক, নিয়মিত ছন্দে। আমি উঠে বসলাম। শব্দটা থামল না। টক টক টক। তারপর সেই কণ্ঠস্বর, দরজা খোল, দরজা খোল। গলাটা মেয়েলি, কিন্তু অস্বাভাবিক। যেন কেউ পানির নিচ থেকে কথা বলছে। আমি সাহস করে জানালার কাছে গেলাম। বাইরে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু অনুভব করতে পারছিলাম কেউ আছে। কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। দরজা খোল, আমাকে ঢুকতে দাও। পরদিন সকালে উঠে দেখলাম পিছনের দরজার সামনের মাটিতে পায়ের ছাপ। কিন্তু সেটা স্বাভাবিক পায়ের ছাপ নয়। পায়ের পাতা উল্টো দিকে, যেন কেউ পিছন ফিরে হাঁটছিল। আর ছাপগুলো খুব অস্পষ্ট, যেন কেউ মাটিতে পা ঠিকমতো রাখছিল না। মাকে এসব দেখালাম না। উনি এমনিতেই ভয়ে আছেন। দিনের বেলা গ্রামের মসজিদে গেলাম ইমাম সাহেবের সাথে দেখা করতে। ইমাম সাহেব বয়স্ক মানুষ, গ্রামে অনেক দিন ধরে আছেন। চাচা, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, আমি বললাম। ইমাম সাহেব চশমা ঠিক করে বললেন, বল বাবা। শ্মশান ঘাটের সেই মেয়ের গল্প। এটা কি সত্যি? ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। আমি যখন এই গ্রামে আসি তখন সেই ঘটনার বছর 10 পর। মেয়েটার নাম ছিল রুকসানা। খুব সুন্দর মেয়ে ছিল, ভালো মানুষও। কিন্তু ভাগ্য তার সাথে প্রতারণা করল। যে ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল সে আসলে অন্য জায়গায় বিবাহিত ছিল। বিয়ের আগের দিন সেই ছেলে পালিয়ে যায়। রুকসানা লজ্জা আর কষ্ট সহ্য করতে না পেরে সেই রাতেই আত্মহত্যা করে। কিন্তু যেসব ঘটনার কথা মানুষ বলে সেই রাতটা ছিল অমাবস্যা, ইমাম সাহেব বললেন।
তারপর থেকে প্রতি অমাবস্যায় ওই এলাকায় অদ্ভুত ঘটনা ঘটে। আমি নিজে কিছু দেখিনি, কিন্তু যারা দেখেছে তাদের কথা শুনেছি। সবচেয়ে ভয়ের ব্যাপার হল, রুকসানা যাদের সাথে কথা বলে তারা পরে মারা যায়। করিম ভাইয়ের আগের উদাহরণ গি। কিন্তু এটা কিভাবে সম্ভব বাবা? এই দুনিয়ায় অনেক কিছু আছে যা আমরা বুঝি না। যারা অন্যায়ভাবে মারা যায়, যাদের আত্মা শান্তি পায় না, তারা কখনো কখনো এই পৃথিবীতেই আটকে যায়। আজ অমাবস্যা। তুমি আজ রাতে বাইরে বের হবে না। আর সন্ধ্যার পর আয়াতুল কুরসি পড়ে নিও। বাড়ি ফিরে এসে দেখলাম মা রান্না করছেন, কিন্তু মায়ের মুখে চিন্তার ছাপ। সুজন, তুই যদি পারিস তো আজ রাতে আমার ঘরে শুবি। আমার একা ভয় লাগছে গি। ঠিক আছে মা গি। সন্ধ্যা হতেই গ্রামে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। পাখির ডাক নেই, কোনো শব্দ নেই। আকাশে তারা দেখা যাচ্ছিল, কিন্তু চাঁদ নেই। সত্যিকারের অমাবস্যা। আমরা সন্ধ্যার নামাজ পড়ে সব দরজা জানালা ভালো করে বন্ধ করে দিলাম। রাতের খাওয়ার পর মায়ের ঘরে গেলাম। মা বিছানায় শুয়ে কোরআন তেলাওয়াত করছিলেন। আমিও পাশে বসে মোবাইলে সময় কাটাতে লাগলাম। কিন্তু মনোযোগ দিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল কিছু একটা হবে। রাত 11:30টার দিকে মায়ের ঘুম আসতে লাগল। আমি জেগে রইলাম। বাইরে সম্পূর্ণ নিস্তব্ধ। কোনো শব্দ নেই। এত নিস্তব্ধতা যে ভয়ানক লাগছিল। ঠিক মাঝরাতে আমার মোবাইলের স্ক্রিনে সময় দেখলাম 12টে। ঠিক সেই মুহূর্তে বাড়ির সব জানালা একসাথে কাঁপতে শুরু করল। যেন প্রচণ্ড ঝড় বইছে, কিন্তু বাইরে বাতাসের কোনো শব্দ নেই। মা ঘুম থেকে উঠে বসলেন। কি হচ্ছে মা? ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আমি কিছু বলার আগেই শুনলাম সেই পায়ের শব্দ। এবার শুধু পিছনের দরজায় নয়, সামনের দরজায়ও। কেউ যেন বাড়ি ঘুরে ঘুরে হাঁটছে, ধীর পায়ে, টেনে টেনে। তারপর খুব আস্তে করে দরজায় নক করার শব্দ। টক টক টক। কে? আমি সাহস করে জিজ্ঞেস করলাম। কোনো উত্তর নেই, শুধু সেই নকের শব্দ। টক টক টক। আরও জোরে, আরও দ্রুত। মা আমার হাত শক্ত করে ধরলেন। আয়াতুল কুরসি পড় সুজন। জোরে পড়। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। কিন্তু নকের শব্দ থামল না। এবার দরজায় ধাক্কা পড়তে শুরু করল। প্রথমে আস্তে, তারপর জোরে। পুরো দরজা কাঁপছে। তারপর সেই কণ্ঠস্বর। এবার আরও কাছে, আরও স্পষ্ট। দরজা খোল। আমি জানি তুমি ভিতরে আছ। দরজা খোল। কি দরজায় ধাক্কা পড়তেই থাকল। আমি আর মা দুজনেই ভয়ে কাঁপছি। মা কোরআন শরীফ হাতে নিয়ে পড়তে লাগলেন। আমি উঠে দাঁড়ালাম। এভাবে তো আর থাকা যায় না। আমি দেখে আসি কে, আমি বললাম। না, তুই যাবি না। মা আমার হাত ধরলেন। কিন্তু ধাক্কার শব্দ এতই জোরে হয়ে গেল যে মনে হলো দরজা ভেঙে পড়বে। আমি মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘরের বাইরে গেলাম। বারান্দায় দাঁড়িয়ে দেখলাম সামনের দরজা সত্যিই কাঁপছে। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল, দরজার ফাঁক দিয়ে একটা সাদা হাত ঢুকে আসার চেষ্টা করছে। আঙুলগুলো লম্বা, নখ বড়, এবং হাতটা অস্বাভাবিক ফ্যাকাসে। আমি পিছিয়ে গেলাম। কে তুমি? চলে যাও এখান থেকে। ধাক্কা থেমে গেল। নিস্তব্ধতা। তারপর সেই কণ্ঠস্বর, এবার খুব কাছ থেকে, যেন কেউ দরজা ঠিক অপর পাশে মুখ রেখে বলছে। আমি রুকসানা। আমি ঠান্ডা লাগছে। আমাকে ভিতরে আসতে দাও। গলার স্বর শুনে গা শিউরে উঠল। এত কষ্ট, এত যন্ত্রণা সেই গলায়। কিন্তু সাথে সাথে একটা অদ্ভুত টান। মনে হচ্ছিল দরজা খুলে দিতে হবে। না, তুমি এখানে আসতে পার না। আমি চিৎকার করলাম। হঠাৎ পিছনের জানালায় একটা মুখ ভেসে উঠল। সাদা মুখ, লম্বা কালো চুল, চোখ দুটো কোটরে ঢোকা। মুখে কোনো প্রাণ নেই, কিন্তু ঠোঁট নড়ছে। দরজা খোল গে। আমি চিৎকার করে মায়ের ঘরে ছুটে গেলাম। মা তখন কোরআন পড়ছেন, চোখ বন্ধ, হাত কাঁপছে। আমি দরজা বন্ধ করে ভিতরে ঢুকতেই পুরো বাড়ি কাঁপতে শুরু করল। সব জানালায় ধাক্কা পড়ছে, দরজা ভাঙার শব্দ আসছে। তারপর হঠাৎ সব থেমে গেল। সম্পূর্ণ নিস্তব্ধতা। কোনো শব্দ নেই। আমরা দুজন স্থির হয়ে বসে রইলাম, শ্বাস নিতেও ভয় করছে। চলেই আছে? মা ফিসফিস করে জিজ্ঞেস করলেন। মনে হয় না গি। ঠিক তখনই ছাদ থেকে একটা শব্দ এল। কেউ যেন ছাদে হাঁটছে।
ধীর পায়ে কিন্তু ভারী পদক্ষেপ। শব্দটা ছাদের এক মাথা থেকে আরেক মাথায় গেল। তারপর মইয়ের দিকে। কেউ নিচে নামছে। আমার হৃদয় প্রায় থেমে গেল। মই দিয়ে কেউ বারান্দায় নামছে। পায়ের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। তারপর সেই কণ্ঠস্বর, এবার আরও কাছে। আমি জানি তোমরা ঘরে আছ। আমি ভিতরে আসব। মায়ের ঘরের দরজার হাতল নড়তে শুরু করল। কেউ বাইরে থেকে ঘুরাচ্ছে। ধীরে ধীরে। আমরা দরজার দিকে তাকিয়ে আছি। দরজা খুলছে। আস্তে আস্তে। ফাঁক হচ্ছে। হঠাৎ মোরগের ডাক শুনলাম। দূর থেকে একটা মোরগ ডাকল। ভোরের আজান হল। আর সেই মুহূর্তে দরজার হাতল স্থির হয়ে গেল। কোনো শব্দ নেই। পাখি ডাকতে শুরু করল। রাত শেষ হয়েছে। আমি কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে বেরলাম। কেউ নেই। কিন্তু বারান্দার মেঝেতে ভেজা পায়ের ছাপ। সেই উল্টো পায়ের ছাপ। আর একটা অদ্ভুত গন্ধ, পচা ফুলের গন্ধ। সূর্য উঠতেই গ্রামের মানুষ বাইরে বেরতে শুরু করল। আমি গ্রামে ঘুরে দেখলাম আরও দুটো বাড়িতে একই ঘটনা ঘটেছে। সবাই ভয়ে আছে। করিম চাচার বাড়ির পাশের বাড়ির রহিম চাচা বলছিলেন, গত রাতে তার বাড়ির ছাদে কে যেন হাঁটছিল। আমি ছাদে উঠে দেখলাম, রহিম চাচা বললেন, কেউ নেই। কিন্তু পায়ের ছাপ আছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, ছাদের এক কোণায় একটা সাদা শাড়ির টুকরো পড়েছিল। দিনের বেলা মনে হল সব স্বাভাবিক। কিন্তু গ্রামের মানুষের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সবাই জানে আজ রাতেও অমাবস্যা আছে। চাঁদের ঘর থেকে বেরোনোর আগের রাত। বিকেলে আমি আবার ইমাম সাহেবের কাছে গেলাম। চাচা, আর কোনো উপায় নেই? এভাবে তো থাকা যাচ্ছে না গি। ইমাম সাহেব ভাবলেন কিছুক্ষণ। তারপর বললেন, একটা উপায় আছে। কিন্তু সেটা কঠিন। আর বিপজ্জনকও। কি সেটা? যে জায়গায় রুকসানা আত্মহত্যা করেছিল সেই বটগাছের নিচে যেতে হবে। সেখানে তার জন্য দোয়া পড়তে হবে, ক্ষমা চাইতে হবে। হয়তো তার আত্মা শান্তি পাবে গি। কিন্তু সেখানে তো যাওয়া বিপজ্জনক। আজ রাতে না গেলে পরবর্তী অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেই 1 মাস কেউ নিরাপদ থাকবে না। রুকসানার আত্মা ক্রমশ শক্তিশালী হচ্ছে। আজ সে শুধু ভয় দেখিয়েছে। পরের বার হয়তো ইমাম সাহেব আর বললেন না। কিন্তু বুঝলাম উনি কি বলতে চাইছেন। বাড়ি ফিরে মাকে সব বললাম। মা প্রথমে রাজি হলেন না। তুই পাগল হয়ে গেছিস? সেখানে গেলে তুই ফিরবি না। মা, আর কোনো উপায় নেই। এভাবে প্রতি মাসে ভয়ে থাকতে পারব না। গ্রামের মানুষও পারবে না ঘি। অনেক বোঝানোর পর মা রাজি হলেন। কিন্তু শর্ত দিলেন, তুই একা যাবি না। কাউকে সাথে নেবি গি। আমি হাসান চাচার কাছে গেলাম। উনি আমার কথা শুনে বললেন, আমি তোর সাথে যাব। আমার বয়স হয়েছে, মৃত্যু ভয় নেই। কিন্তু তোর মতো একটা যুবককে বিপদে পড়তে দেখব না গি। সন্ধ্যার পর আমরা দুজন প্রস্তুতি নিলাম। ইমাম সাহেব আমাদের দোয়া শিখিয়ে দিলেন, একটা তসবিহ দিলেন। যাই হোক, ভয় পেজো না। ভয় পেলেই ওরা শক্তি পায় গে। রাত 9টায় আমরা বেরলাম। হাতে টর্চ, মোবাইল। হাসান চাচা একটা লাঠি নিলেন। যদিও এই লাঠি ভূতের বিরুদ্ধে কাজে আসবে কিনা জানি না, উনি হেসে বললেন। শ্মশান ঘাটের পথে যেতে যেতে দেখলাম পুরো এলাকা নিস্তব্ধ। কোনো মানুষ নেই, কোনো আলো নেই। শুধু আমাদের টর্চের আলো। পথটা চিনি, কিন্তু আজ অন্যরকম লাগছে। অন্ধকার আরও ঘন মনে হচ্ছে। প্রায় 15 মিনিট হাঁটার পর সেই বটগাছটা দেখা গেল। বিশাল গাছ, ডালপালা চারদিকে ছড়ানো। চাঁদ নেই বলে গাছটা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। আমরা কাছে যেতেই একটা অদ্ভুত অনুভূতি হল। যেন কেউ আমাদের দেখছে। এসো, তাড়াতাড়ি কাজ সেরে ফেলি, হাসান চাচা বললেন। আমরা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। আমি দোয়া পড়তে শুরু করলাম। হে আল্লাহ, রুকসানার আত্মাকে শান্তি দাও। যে অন্যায় তার সাথে হয়েছে তার বিচার করো। তার আত্মা যেন মুক্তি পায়। হঠাৎ বাতাস বইতে শুরু করল। ঠান্ডা বাতাস, অস্বাভাবিক ঠান্ডা। আমাদের টর্চের আলো নিভে গেল। চারদিক অন্ধকার। শুধু মোবাইলের আলো জ্বলছে। চাচা, আপনি ঠিক আছেন? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, পড় তুই। থেমো না ঘি। আমি আবার পড়তে শুরু করলাম। কিন্তু গলা কেমন যেন শুকিয়ে যাচ্ছে।
কথা বলতে কষ্ট হচ্ছে। তারপর শুনলাম পায়ের শব্দ। কেউ আমাদের দিকে আসছে। ধীরে ধীরে আমি মোবাইলের আলো সেদিকে ফেললাম। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি পরা, লম্বা চুল, মুখ ঢেকে আছে। মেয়েটা স্থির দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে ভাসছে। মাটিতে পা পড়ছে না। রুকসানা, আমি কাঁপতে কাঁপতে বললাম। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। চুল সরে গেল। যে মুখ দেখলাম তা আমার জীবন থেকে মুছে যাবে না। ফ্যাকাসে সাদা, চোখ দুটো কালো গর্ত, মুখে কোনো প্রাণ নেই। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, মুখে একটা করুণ হাসি। তোমরা এসেছই। সেই কণ্ঠস্বর, কিন্তু এবার আরও স্পষ্ট। তোমরা আমার জন্য দোয়া পড়তে এসেছই। হাসান চাচা এগিয়ে গেলেন। হ্যাঁ, আমরা চাই তোমার আত্মা শান্তি পাক। তুমি এখানে আটকে আছ। মুক্তি পাও। মেয়েটা কয়েক পা এগিয়ে এল। মুক্তি? আমার মুক্তি কই? যে আমাকে ধোঁকা দিয়েছিল সে শান্তিতে আছে। আর আমি এখানে আটকে আছি। কেন? যে তোমার সাথে অন্যায় করেছে আল্লাহ তার বিচার করবেন। কিন্তু তুমি এখানে থেকে অন্যদের কষ্ট দিচ্ছ। এটা ঠিক না গি? মেয়েটার মুখে রাগের ছাপ ফুটে উঠল। চারদিকে বাতাস আরও জোরে বইতে লাগল। তোমরা কি জানো আমার কষ্ট? আমি একা, ঠান্ডা, অন্ধকারে। কেউ নেই আমার। তাই আমি খুঁজি। কাউকে খুঁজি যে আমার সাথে থাকবে গি। কিন্তু এভাবে নয়, আমি বললাম। তুমি মানুষকে ভয় দেখাচ্ছ, কষ্ট দিচ্ছ। করিম চাচা মারা গেছেন। এটা ঠিক না গি? মেয়েটা আমার দিকে তাকাল। সেই কালো চোখে যেন কষ্ট, রাগ, একাকিত্ব সব মিশে আছে। আমি চাইনি সে মরুক। আমি শুধু চেয়েছিলাম কেউ আমার সাথে কথা বলুক। কিন্তু সে ভয় পেয়ে পালাল। সবাই পালায়। হাসান চাচা বললেন, আমরা পালাচ্ছি না। আমরা তোমার সাথে কথা বলছি। তোমার জন্য দোয়া করছি। তুমি এই জায়গা ছেড়ে দাও। যেখানে তোমার যাওয়ার কথা সেখানে যাও। শান্তি পাও। মেয়েটা স্থির দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার শরীর ম্লান হতে লাগল। আমি দোয়া পড়তে লাগলাম, হাসান চাচাও পড়ছেন। মেয়েটা আস্তে আস্তে অদৃশ্য হতে লাগল। কিন্তু যাওয়ার আগে সে বলল, ধন্যবাদ। কেউ আমার জন্য দোয়া করেনি। ধন্যবাদ কি? যখন মেয়েটা সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল, চারদিকে স্বাভাবিক হয়ে এল। বাতাস থেমে গেল, টর্চ আবার জ্বলে উঠল। আমরা দুজন কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। চলো ফিরি, হাসান চাচা বললেন। বাড়ি ফেরার পথে কেউ কথা বললাম না। কিন্তু মনে একটা শান্তি। মনে হচ্ছিল কিছু একটা শেষ হয়েছে। বাড়ি পৌঁছে দেখলাম মা অপেক্ষা করছেন। আমাকে দেখে বুকে জড়িয়ে ধরলেন। ঠিক আছিস তো? হ্যাঁ মা, সব ঠিক আছে গি। সেই রাতটা শান্তিতে কাটল। কোনো শব্দ নেই, কোনো ভয় নেই। পরের দিন গ্রামে শুনলাম রাতে কারো বাড়িতে কোনো ঘটনা ঘটেনি। সবাই শান্তিতে ঘুমিয়েছে। কয়েকদিন পর ইমাম সাহেব বললেন, তোমরা যা করেছ তা সঠিক ছিল। রুকসানার আত্মা শান্তি পেয়েছে। আর এই গ্রামে সে ফিরে আসবে না ঘি। তারপর থেকে অনেক দিন কেটে গেছে। আমি এখন নিয়মিত গ্রামে আসি। মা এখন একা নিরাপদে থাকেন। শ্মশান ঘাটের সেই জায়গায় এখন আর কেউ ভয় পায় না। রাতে মানুষ চলাচল করে। কিন্তু সেই রাতের ঘটনা আমি কখনো ভুলব না। রুকসানার সেই মুখ, সেই কষ্টের দৃষ্টি। এখন যখন মনে পড়ে, ভয়ের চেয়ে করুণা বেশি লাগে। একটা মেয়ে যে ভালোবাসায় বিশ্বাস করেছিল, স্বপ্ন দেখেছিল, কিন্তু পেয়েছিল শুধু প্রতারণা। এত কষ্ট যে সে মৃত্যুর পরেও শান্তি পায়নি। অনেকে বলে ভূত নেই, এসব কুসংস্কার। হয়তো ঠিক। কিন্তু আমি যা দেখেছি, অনুভব করেছি, তা অস্বীকার করতে পারি না। ওই রাতে আমি যা দেখেছি তা ভূত নয়, একটা কষ্ট পাওয়া আত্মা যে শান্তি খুঁজছিল। এখন প্রতি অমাবস্যায় আমি রুকসানার জন্য দোয়া করি। যেখানেই সে থাকুক, শান্তিতে থাকুক। গ্রামে এখন সব স্বাভাবিক। কিন্তু বটগাছের নিচ দিয়ে যাওয়ার সময় মনে পড়ে যায় সেই রাতের কথা। এই গল্প আমার নিজের অভিজ্ঞতা। বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু এই ঘটনা সত্যি। আর যদি কখনো কোনো অমাবস্যার রাতে একা কোথাও যেতে হয়, সাবধান থাকবেন। কারণ অন্ধকারে কি লুকিয়ে আছে কেউ জানে না। আর হ্যাঁ, যদি কখনো শ্মশান ঘাটের কাজ দিয়ে যান, রুকসানার জন্য একটা দোয়া করবেন।
হয়তো সে এখন শান্তিতে আছে, কিন্তু দোয়া কখনো ফেলানো যায় না।